সেদিন অফিস ছুটির পর কানাইদার দোকানে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছি সবে। ওফ কানাইদা, তোমার এই চা হচ্ছে জগৎ বিখ্যাত। তোমার চায়ে চুমুক দিলে যেন প্রাণ জুড়িয়ে যায়। সবই আপনাদের আশীর্বাদ দাদাবাবু। এরই মধ্যে লক্ষ্য করলাম দূরের থেকে পরেশ এগিয়ে আসছে। প্রতিদিন অফিস ছুটির পর আমি আর পরেশ সেই চায়ের দোকানে বসেই আড্ডা দিই। আমাকে দূরের থেকে দেখে পরেশ বলল, তা কি গো ভায়া, কতক্ষণ? এই তো সবে 5 মিনিট হলো এসে বসেছি। কানাইদা একটা চা দাও। কিছুক্ষণ পরে কানাইদা এসে 1 কাপ চা রেখে চলে গেল। আজকে দিনটা বেশ মেঘলা, সকাল থেকে রোদ্দুরের দেখা পাওয়া যায়নি। আকাশের আজ মুখ ভার, যখন তখন বৃষ্টি নামতে পারে। আমি আর পরেশ দুজনের মধ্যে এটা সেটা আলোচনা করছি। চায়ের দোকানে খুব একটা বেশি ভিড় নেই, খদ্দেরের চাপও সেরকম নেই। তবে একটা জিনিস যেন আজ কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। কানাইদা আজকে এত চুপচাপ কেন? অন্যদিন হাসি ঠাট্টায় মশগুল থাকে, আজকে যেন মুখে একটা বিষণ্ণতার ভাব লক্ষ্য করছি। কি গো কানাইদা, তোমার কি হয়েছে? একটুখানি মাথা নিচু করে কিছুক্ষণ থেকে অবশেষে সে উত্তর দিল, আর বলবেন না বাবু, মেয়েটার কতদিন ধরে জ্বর, কিছুতেই ঠিক হচ্ছে না। তো এখানে নিয়ে এসে ডাক্তার দেখাও। গ্রামের ডাক্তার যখন কিছু করতে পারছে না, এখানকার ডাক্তার তো কিছু করতে পারবে। সেখানেও তো দাদাবাবু বিপদ আছে। আনার কি আমি কম চেষ্টা করেছি? এই যে 5টা দিন আমার দোকান বন্ধ ছিল, দোকান বন্ধ করে দেশের বাড়ি গিয়েছিলাম। মেয়েটাকে কোনোভাবে আনতে পারছি না। আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না, কেন তুমি আনতে পারছো না কেন? পরশু দিন আনার চেষ্টা করেছিলাম, যেই ঘরের থেকে বার করতে যাব সঙ্গে সঙ্গে সে কীরকম অদ্ভুত আচরণ শুরু করলো। সে তার গায়ে যেন বিশাল শক্তি চলে এসছে দাদাবাবু। আজ সমানে একই কথা বলছে, আমাকে ছেড়ে দে, আমি এই জায়গা ছেড়ে কোথাও যাব না, সব কিছু শেষ করে দেব। আমি আর পরেশ দুজনে একে অপরের দিকে চেয়ে থাকলাম। আমি যদিও এসবে বিশ্বাস করি না, তবে পরেশ একবার মুখ ফসকে বলেই ফেলল, একবার তারানাথের কাছে গেলে কিরকম হয়? ওর কাছে অনেক সমস্যার সমাধান থাকে। তবে আমি এসবে একেবারে বিশ্বাস করি না। তারানাথের কাছে আজগুবি গল্প অনেক শুনেছি, কিন্তু তারানাথের ক্ষমতা যে আদৌ আছে কি না তাই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মনে মনে ভাবলাম, তারানাথ যদি এতই বড় তান্ত্রিক, এত বড় সাধক হতে পারে, তাহলে এ সমস্যার সমাধান সে নিশ্চয়ই করতে পারবে। কানাইদা, চলো, দোকান বন্ধ করো, আমাদের সাথে চলো। কোথায় যাব দাদাবাবু? আহা, চলোই না। কথা না বাড়িয়ে কানাইদা দোকানের ঝাঁপ ফেলে আমাদের সাথে চলল। এখান থেকে তারানাথের বাড়ি খুব একটা বেশি দূরে নয়, প্রায় মিনিট 20 হাঁটা রাস্তা। দুজনে হলে নয় একটা রিক্সা করে নিতাম। আর এদিকে মাসের শেষ, পকেটে একটু টানও আছে, তাই হাঁটা পথেই যাত্রা শুরু করলাম। যার আগে অবশ্য একবার পরেশকে জিজ্ঞাসা করলাম, কি গো ভাইয়া, হাঁটতে কি অসুবিধা আছে? আরে না না, চলো। আমি শ্রীকান্ত, আর আমার সাথে রয়েছে পরেশ। আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব খুব বেশি দিনের নয়, একই পাড়াতে আমরা থাকি। আমাদের দুজনের অফিসও খুব একটা বেশি দূরে নয়, এই 5 মিনিটের হাঁটা পথ। দুজনে প্রতিদিন আসার সময় এই চায়ের দোকানে আড্ডা দিই, আর তারপরে কোনো দিন ইচ্ছা হলে তারানাথের বাড়ি গিয়ে তার ওই আজগুবি গল্পগুলো শুনি। গল্পগুলো যদিও কোনো সত্যতা আছে বলে আমার মনে হয় না, তবু শুনতে বেশ ভালো লাগে। আমি আর পরেশ কেউই এখনো সংসার ধর্ম করে উঠতে পারিনি, তাই দুজনের সময়টা বেশ কেটে যায়। পরেশ এক কথায় তারানাথ বলতে অজ্ঞান। সে তারানাথকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে। তার বিশ্বাস তারানাথ যা বলে তার একটাও মিথ্যে নয়। তবে তারানাথ সত্যি বলে কিনা তা আজই হয়তো প্রমাণ হয়ে যাবে। হাঁটতে হাঁটতে আমরা একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা অনেক পুরানো, বিভিন্ন জায়গা থেকে প্লাস্টার খসে পড়েছে। ইটের গাঁথনিগুলো দন্ত বিকশিত করে বাইরে দাঁড়িয়ে আছে। অজানা কিছু গাছ বাড়ির দেওয়াল বেয়ে ওপরে উঠে গেছে। অবশ্য একজন তান্ত্রিক বা সাধকের বাড়ি এর চাইতে আদর্শ আর হতে পারে না। তারানাথের বাড়িতে ঢোকার মুখে একটা মুদিখানার দোকান আছে। সেখান থেকে তারানাথের প্রিয় চারমিনার সিগারেটের একটা প্যাকেট পরেশ কিনে নিল। দরজায় টোকা দিতেই মাধব দরজা খুলে একগাল হাসি।
আরে দাদাবাবুরা, আপনারা এসেছেন? আসুন আসুন, আমি বাবুকে খবর দিচ্ছি। মাধব হচ্ছে তারানাথের চাকর, বিশ্বস্ত চাকর। সেই তারানাথের দেখাশোনা করে। তারানাথের এই বাড়িটায় অনেকগুলি ঘর, আর ঘরগুলো বেশ বড় বড়। আমরা প্রতিদিনের মতন বৈঠকখানায় বসলাম। কিছুক্ষণ পর তারানাথ সেখানে এসে উপস্থিত। আরে কি ব্যাপার, আজকে হঠাৎ মেঘ না চাইতেই জল? তোমরা দুজন তা প্রায় মাসখানেক পরে এলে। হ্যাঁ, আসলে আসবো আসবো করে আর সময় হয়ে ওঠে না। অফিসে এত কাজের চাপ। হ্যাঁ, তা তো বটেই। কানাইদাকে দেখে তারানাথ একটু যেন ভুরু কুঁচকে তাকে আপাদ মস্তক ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। এরপরে আমি তারানাথের কাছে যে কথাটা শুনলাম, তাতে বোধহয় তারানাথকে আর অবিশ্বাস করার কোনো অবকাশ থাকে না। মেয়ের শরীর খারাপ ঠিক হচ্ছে না? কানাইদা এই কথাটা শোনার সাথে সাথে তার চোখ যেন ছলছল করে উঠল। সে তারানাথের পায়ের সামনে হাঁটু গেড়ে বসে একটা কথাই শুধু বলল, ঠাকুর মশাই, আমার মেয়েটাকে বাঁচান। আরে ঠিক আছে ঠিক আছে, অত ভয় পাওয়ার কিছু নেই। যখন আমার কাছে এসছো, আমি একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করব। এই সমস্ত কথা শোনার পর সত্যি আমাদের দুজনের বাক রুদ্ধ হয়ে গেল। পরেশ আমার দিকে তাকিয়ে একবার বলল, কি গো, তুমি তো বিশ্বাস করো না ভায়া, তাহলে এবার বিশ্বাসটা করলে তো? তারানাথ আমার দিকে একবার তাকিয়ে বলল, শ্রীকান্ত, তোমার মতন ঘোর নাস্তিককে আমি বিশ্বাস করিয়েই ছাড়ব। অলৌকিক শক্তির কি ক্ষমতা, আর আমার মায়ের কি ক্ষমতা! আমাকে নিয়ে চলো, তোমার মেয়ের কাছে আমাকে যেতে হবে। যত সময় এগিয়ে যাবে, ও তোমার মেয়েকে শেষ করে দেবে। কিন্তু ঠাকুর মশাই, আমার মেয়ের কি হয়েছে? কোনো প্রশ্ন করো না, আমি যা বললাম তাই করো। কাল সকালে আমি বেরিয়ে পড়বো তোমার সাথে। আমি আর শ্রীকান্ত দুজনে ঠিক করলাম আমরা দুজনও এই যাত্রার সঙ্গী হব। কারণ এতদিন আমরা তারানাথের কাছে তার শুধু গল্প শুনেছি, কিন্তু কঠিন বাস্তবের সাক্ষী আমরা হতে চাই। তাই এই সুযোগ আমরা হাতছাড়া করব না। কানাইদার দেশের বাড়ি উচাটন গ্রাম। শিয়ালদা থেকে ট্রেনে চাপলে তা প্রায় 4 ঘন্টা লাগে। আমরা সকাল 7টার ট্রেনে রওনা দিলাম। ট্রেন একটু লেট ছিল, কিন্তু আমরা যখন স্টেশনে পৌঁছালাম তখন বাজে বেলা 11:30। স্টেশন থেকে একটা গরুর গাড়ি করে আমরা যাত্রা শুরু করলাম। বহুদিন পর আবার গরুর গাড়িতে উঠলাম। এ যেন একটা অন্যরকম অনুভূতি। দুদিকে সারি সারি ধান ক্ষেত, মাঝে মধ্যে কয়েকটা তাল গাছ বা নারকেল গাছ, তারই মধ্যে দিয়ে মেঠো রাস্তা ধরে এগিয়ে চলেছে আমাদের গরুর গাড়ি। কিন্তু হঠাৎ করে কোথা থেকে কালো মেঘ ঘনিয়ে আসলো মুহূর্তের মধ্যে। চারিদিকে এলো পাতাড়ি হাওয়া বইতে শুরু করলো। গরুর গাড়ির চালক যেন গরুগুলোকে আর ধরে রাখতে পারছে না, তারা যেন সেখান থেকে ছিটকে বেরিয়ে যাবে। কানাইদা বলল, এ কি বিপদ, এবার আমরা কিভাবে যাব? তারানাথ একটা কথাই শুধু বলল, কানাই, ধৈর্য ধরো, এটা কোনো স্বাভাবিক ঝড় নয়। হঠাৎ করে এত তাড়াতাড়ি কালো মেঘ ঘনিয়ে আসতে পারে না। এর পেছনে কিছু একটা রহস্য তো আছে। হয়তো কেউ চাইছে আমরা এই গ্রামে না ঢুকি। আমার এবার ব্যাপারটা একটু আজগুবি লাগলো। আচ্ছা, আপনি একটা প্রাকৃতিক বিপর্যয়কে এইভাবে কেন একটা ভৌতিক ব্যাখ্যা দিতে চাইছেন? তারানাথ আমার কথার কোনো উত্তর না দিয়ে চোখ বুজে মঞ্চ আওড়াতে লাগলো। কিন্তু অস্বাভাবিক ব্যাপার এটাই, তারানাথ চোখ বুজে মন্ত্র পড়ার সাথে সাথে ঝড়ের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করলো। মুহূর্তের মধ্যে সেই কালো মেঘ উধাও হয়ে গেল। পরেশ আমার দিকে একবার তাকিয়ে বলল, ভায়া, তোমার এখনো অনেক কিছু অবাক হওয়ার বাকি আছে। কানাইদার বাড়িতে যখন আমরা পৌঁছালাম তখন প্রায় বেলা গড়িয়ে বিকেল হতে চলেছে। ঘড়ির কাঁটায় দেখলাম 3:30 বাজে। টালির ছাউনি দেওয়া একখানি ছোট্ট ঘর, চারিদিকে বাঁশ দিয়ে বেড়া দেওয়া আছে। সেই ঘরে প্রবেশ করে দেখলাম একটা বাচ্চা মেয়ে বিছানায় শুয়ে আছে। বয়স 9 কি 10 বছর হবে। দেখেই বোঝা যাচ্ছে এটাই কানাইদার সে অসুস্থ মেয়ে। তার মাথার কাছে বসে আছেন একজন বয়স্ক মহিলা। তিনি কানাইদার মা খুব সম্ভবত। কানাইদা আমাদের সাথে তার মার পরিচয় করিয়ে দিচ্ছে। কিন্তু এ কি,
আমরা তো লক্ষ্যই করিনি। কানাইদার মেয়ে শটাং বিছানা থেকে উঠে সোজা বসলো। যে মেয়ে এতদিন বিছানা ছেড়ে উঠতেই পারেনি, উঠে তারানাথকে লক্ষ্য করে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে একটা কথা শুধু বলল, চলে যা এখান থেকে, চলে যা, তুই আমার কিচ্ছু করতে পারবি না, ভালো চাস তো চলে যা এখান থেকে। এই কথাটুকু বলেই সে আবার নিজের জায়গায় একইভাবে শুয়ে পড়ল। এই ঘটনাতে তারানাথ কিন্তু অবাক হয়নি, কারণ সে জানতো যে এই রকম কিছু একটা এখানে ঘটবে। তাই সে আগে থেকে প্রস্তুত ছিল। আমাদের তিনজনের থাকবার জন্য একখানি ঘর দেওয়া হলো। তারানাথ জানলার থেকে বাইরের দিকে তাকিয়ে আছে। সে যেন কি একটা লক্ষ্য করছে আপন মনে। বেশ কিছুক্ষণ এইভাবে তারানাথ বাইরের দিকে তাকিয়ে আছে। কৌতূহলবশত আমি একবার তারানাথের কাছে গেলাম। তারানাথ আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা শ্রীকান্ত, তুমি কিছু দেখতে পাচ্ছ কি? আমি জানলার বাইরে মুখ বাড়িয়ে একবার শুধু দেখলাম দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো ধান ক্ষেত। আর কিছু দেখতে পাচ্ছ? না, আর কিছু তো দেখতে পাচ্ছি না। খুব ভালো করে লক্ষ্য করো তো, ধান ক্ষেতের মধ্যে কি দেখতে পাচ্ছ? সত্যি কি কিছু দেখতে পাচ্ছ না? এবার খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম দূরে ধান ক্ষেতের মধ্যে সাদা কাপড় পরা এক মহিলা। হ্যাঁ, সাদা কাপড় পরা। এই কথাটা বলার সাথে সাথেই দেখলাম সে সেখান থেকে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। আমি কিছু বুঝে উঠতে না পেরে তারানাথকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমাকে একটু খুলে বলবেন ঠাকুরমশাই কি হয়েছে? খুলে শুধু বলবোই না শ্রীকান্ত, আজ রাতে তুমি দেখতে পাবে যে কি ঘটনা ঘটতে চলেছে। খাওয়া দাওয়া করতে করতে আমাদের বেশ কিছুটা বিকেল হয়ে গেল। তারপরে একটুখানি চোখ জড়িয়ে এসছিল। ঘুম থেকে উঠে আমি আর শ্রীকান্ত দেখলাম তারানাথ সেখানে নেই। বাইরে বেরিয়ে বাড়ির উঠোনে দেখলাম পুজোর জোগাড় যন্ত্র চলছে, কিন্তু তারানাথ গেল কোথায়? তার দেখা তো মিলছে না। কানাই তাকে নাকি সে বলে গেছে পুজোর জোগাড় করতে, কারণ সে যজ্ঞে বসবে। আমরা বারান্দায় বসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। ধীরে ধীরে আধার ঘনিয়ে আসলো, সন্ধ্যা নেমে গেল। আর সন্ধ্যা নামার সাথে সাথে চারিদিকে ঘুটঘুটি অন্ধকার। ঘরের ভেতর থেকে কানাইদার মায়ের গলার আওয়াজ শুনলাম। তাতে মনে হলো কানাইদার মেয়ের অবস্থা খুব একটা ভালো নয়, অবস্থার আরও অবনতি ঘটেছে। আমি অন্য সময় হলে বলতাম এই সমস্ত ওঝা তান্ত্রিকে কোনো কাজ হবে না, কিন্তু কোথাও না কোথাও আমার মনে একটা বিশ্বাস তৈরি হচ্ছে তারানাথের প্রতি, তার অলৌকিক ক্ষমতার প্রতি। বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষা করছি। প্রায় ঘন্টা দুয়েক বাদে দেখলাম তারানাথ সেখানে এসে উপস্থিত। তারানাথের নির্দেশ অনুযায়ী কানাইদা তার মেয়েকে এনে সেই গণ্ডির মধ্যে শুইয়ে দিল। চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে, মাঝখানে যজ্ঞ চলছে, যজ্ঞের আগুন জ্বলছে। মাঝে মধ্যে তারানাথ আগুনের মধ্যে কি যেন একটা ছিটিয়ে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠছে। একবার দেখলাম তারানাথ উঠে আমাদের চারিদিকে একটা গণ্ডি কেটে দিল। এই গণ্ডির বাইরে কেউ ভুলেও বেরোবে না। এখন অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, যা দেখবে সবকিছু নিজের চোখে বিশ্বাসও করতে পারবে না। এই গণ্ডির বাইরে বেরোলে কিন্তু মৃত্যু অনিবার্য। তারানাথ আবার গিয়ে যজ্ঞে বসলো। এবার চারিদিক থেকে একটা অদ্ভুত শব্দ ধীরে ধীরে গানে ভেসে আসতে লাগলো। একটা মহিলার গোংরানোর শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে আবার সেই কালো মেঘ করে ঝড় উঠতে শুরু করলো। সেই ঝড়ে যেন সবকিছু ওলট পালট হয়ে যাবে, কিন্তু এই ঝড়ে আমাদের কিন্তু কোনো ক্ষতি হলো না। আমাদের গায়ে এক ফোঁটা ধুলোও লাগলো না। তারানাথের যজ্ঞের আগুন কিন্তু তখনও দাও দাও করে জ্বলছে। এবার যা নিজের চোখে দেখলাম তা ইহজীবনে দেখব বলে কখনো ভাবিনি। কানাইদার মেয়ের শরীরটা আস্তে আস্তে কেউ যেন তুলে শূন্যে ভাসাচ্ছে। তার শরীরটা যেন শূন্যে অনবরত ভাসছে। এবার তার শরীরটা সোজা হয়ে তার চোখ টকটকে লাল হয়ে গেল। এই চোখ কোনো সাধারণ মানুষের চোখ নয়। এবার সে চিৎকার করে বলে উঠল,
আমি ওকে নিয়ে যাব, ওকে আমি কিছুতেই ছাড়বো না। তুই কে? কি চাস এখানে? কেন ওর শরীরে ভর করেছি? ওকে ছেড়ে দে, ও একটা নিষ্পাপ শিশু। ওকে নিষ্পাপ শিশু, তবুও আমি ওকে ছাড়বো না। আমি ওকে সঙ্গে নিয়েই যাব। ওকে ছাড়, নালে তোর আত্মা কিন্তু মুক্তি পাবে না। এই কথা বলে তারানাথ তার দিকে লক্ষ্য করে যেন একটা আগুনের গোলা ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে সেই আগুনের গোলা কানাইদার মেয়ে শরীরে আঘাত করার সাথে সাথেই বাচ্চাটার শরীরটা মাটিতে পড়ে গেল। আর সেই জায়গায় ধোয়ার কুণ্ডলীর মধ্যে থেকে আবির্ভাব হলো এক নতুন প্রেত দানবের, একটা বিকৃত চেহারার প্রাণী। সে গোংড়াতে লাগলো যেন সে সবকিছু শেষ করে দেবে। সে তারানাথের ওপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু তারানাথ তার আগেই তার ওপর তার বজ্র শক্তি প্রয়োগ করার সাথে সাথে সে দূরে গিয়ে ছিটকে পড়ে গেল। তারানাথ কুমণ্ডল থেকে তার ওপর জল ছিটিয়ে দিতেই সে সঙ্গে সঙ্গে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। এই ঘটনা নিজের চোখে দেখার পর আর বিশ্বাস না রেখে পারি কি করে কানাইদার মেয়েকে ঘরে নিয়ে আসা হলো। বেশ কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। সে এখন পুরোপুরি সুস্থ। কানাইদা এবার তারানাথকে প্রশ্ন করলো, ঠাকুরমশাই, ওটা কি ছিল? একটা কথা কি যেন কানাই, পাপ করলে তার ফল ভোগ করতেই হয়, সে পরজন্মে হোক ইহজন্মে হোক। তোমার গত জন্মের পাপের ফল তোমাকে ভোগ করতে হচ্ছিল। পূর্বজন্মে তুমি একজন সুদখোর ছিলে, তুমি মানুষের ওপর প্রচুর অত্যাচার করেছ। এই যে পিশাচটাকে তুমি দেখলে, এই পিশাচটা তোমার পূর্বজন্মের এক শিকার। টাকা আদায় করতে পারোনি বলে তুমি ওর সমস্ত পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়েছিলে, ঘরে আগুন ধরিয়ে দিয়েছিলে, কিন্তু ও হাত পোড়া অবস্থায় অনেকটা সময় বেঁচেছিল। তাই ও এরকম একটা ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছে। বিগত 100 বছর কম করে হলেও ও তোমার জন্য অপেক্ষা করেছে, শুধু প্রতিশোধ নেবে বলে। তবে আমি কখনো কোনো অন্যায় সহ্য করি না। যদি এ জন্মের কৃতকর্মের ফল হতো তাহলে আমি তোমাকে নিশ্চয়ই শাস্তি দিতাম, কিন্তু এটা তোমার পূর্বজন্মের কৃতকর্মের ফল। তারানাথের সাথে এই অভিজ্ঞতা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। এতদিন শুধু গল্প শুনেছি আর চাক্ষুষ তার প্রমাণ পেয়ে গেলাম।